বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম অফিস গার্ড অফ অনার প্রদান, প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকার ইসি বৈঠক এখনো ঠিক হয়নি দিনক্ষণ, জানালেন সিইসি। তফসিলের জন্য প্রস্তুত ইসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিলুপ্ত চেয়ে করা রিট খারিজ, সংবিধান অনুযায়ী চ্যালেঞ্জ করার সুযোগ নেই, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং সারের পর্যাপ্ত মজুদ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারার অভিযোগ কৃষিমন্ত্রী। কৃষি পণ্য রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেলেন হাফিজউদ্দিন আহমদ। সকালে বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় ও মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়। এরপর বঙ্গভবনের ক্রিডেন্সিয়াল গ্রাউন্ডে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রথাগত গ্র্যান্ড গার্ড অব অনার প্রদান করে। শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরবর্তীতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত থাকলেও এর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সকালে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ নির্বাচন জাতীয় সংসদের চলতি অধিবেশনেই অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে সংসদ সচিবালয়ের কাছে হালনাগাদ ভোটার তালিকা চাওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সময়সূচি ও কাঠামোগত সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না। দর্শক, এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, স্পিকার ইসির বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহমুদ, আমরা নির্বাচন কমিশনে আছি সেই সকাল 9টার পর থেকে এবং আমরা বেলা 11টার সময় বেশ আধা ঘন্টা আগেই আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো যে নির্বাচন কমিশন রয়েছেন এবং ইসির যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি নির্বাচন কমিশন থেকে জাতীয় সংসদ ভবনে গিয়েছিলেন এবং তারা কিছুক্ষণ আগেই ফিরে এসেছেন। এবং সেই ফিরে আসার পর আপনি ইতিমধ্যেই জেনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার আসলে যেটি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে। এবং এরপরে নির্বাচন কমিশনেও ইসি সিনিয়র সচিব খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন এবং সেটি আসলে মূলত বলা যায় যে প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন তার সংক্ষিপ্ত সার বলা যায়। এবং সেখানে তিনি আসলে বলেছেন যে অধিবেশনের এই চলতি অধিবেশনের সময় কি এই রাষ্ট্রপতি নির্বাচনটি হবে কিনা, কিংবা যে সচিবালয় থেকে ভোটার যে তথ্য এবং তালিকা সেটির বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে এবং এটি নিয়ে সম্পূর্ণভাবে আসলে যে প্রস্তুতি রাষ্ট্রপতি নির্বাচনে সেটি নিয়েই মূলত সেখানে আজকে আলোচনা হয়েছে। এবং আপনি জানেন যে তফসিল সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, সেই তফসিলটি কিন্তু প্রস্তুত করা রয়েছে এবং যখন আসলে দিনক্ষণটি আসলে চূড়ান্ত করা হবে তখন সেটি আসলে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার সেই তফসিল ঘোষণা দিবেন। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে তফসিল ঘোষণার পর আসলে দলগুলো যেগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর যারা রয়েছে সংসদে, জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছ থেকে আসলে প্রার্থীর জন্য তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং জমা দেবেন নির্বাচন কমিশনের কাছে।
এবং তার পরবর্তীতেই ধারাবাহিকতাতেই আসলে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সামনে আসবে। তবে আমরা যতটুকু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সূত্র থেকে জানতে পেরেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রস্তুতিটি আসলে একটি সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে এবং সেটির জন্য আসলে নির্বাচন কমিশন কোনো গাফিলতি এক্ষেত্রে রাখতে চায় না, তাড়াহুড়াও তারা করতে চায় না। তারা মূলত সঠিকভাবে সাংবিধানিক যে প্রসেস রয়েছে, যে দিক নির্দেশনা রয়েছে, সেটিকে মেনেই আসলে তারা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এগিয়ে যেতে চান। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনারের যিনি আজকে জাতীয় সংসদে বৈঠক ছিল, সেটির পরে ইসি সিনিয়র সচিবের সঙ্গে ইসি অতিরিক্ত সচিব এবং যারা স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যারা জড়িত রয়েছেন, নির্বাচন কমিশনের বিভিন্ন শাখায় যারা কর্মরত, তাদের সঙ্গেও কিন্তু ইসি সচিব আজকে বৈঠক করেছেন। তো সব মিলিয়ে আসলে এতটুকু বলা যায় যে রাষ্ট্রপতি নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সব কিছু মিলিয়েই নির্বাচন কমিশনের সামনে কর্মব্যস্ত সময় আসছে। তো মাহমুদ, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে এর বিলুপ্তি চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিট নিয়ে শুনানি শেষে খারিজ করে দেন। শুনানিতে অংশ নেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে রিটকারী আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনকে জুডিশিয়াল মার্ডার আখ্যা দিয়ে ভবিষ্যতে এই আইনের অপব্যবহার হতে পারে বলে একে বিলুপ্ত করার জন্য আর্জি জানান। তবে রাষ্ট্রপক্ষে থাকা অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী আইসিটি অ্যাক্টকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তবে হাইকোর্টে খারিজ হলেও এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। আগামীতেও অপব্যবহার হতে পারে। আজকে যারা এই দেশ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ও এটা ব্যবহার হতে পারে। কাজী যে জিনিস করা হয়েছিল একটি উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য যেহেতু নাই, তাহলে এইটাকে রিপিল করা দরকার। শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় একথা বলেন তিনি। এ সময় মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানান ফখরুল। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আমাদের যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, রাজনৈতিক দল আছে, আপনাদের এই সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো আছে, সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। দেশে সারের ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য কৃষিপণ্য রপ্তানি। আগামীতে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করবে। সার অ্যাভেলেবেল আছে, সার অনলাইনে প্রচুর আছে, নো প্রবলেম, সারের কোনো ঘাটতি নাই। কিছু লোক এখানে ন্যায্য মূল্য যেটা আছে তার থেকেও বেশি দামে বিক্রি করছে। এটা একটা কৃত্রিম সংকট তৈরি করার পায়তারা চলছে। বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্য রপ্তানি। আমরা চাই আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের গণ অভ্যুত্থানে 28 জুলাই ছিল এক চরম নাটকীয় ও থমথমে দিন। এদিন রাতে ডিবি কার্যালয় থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 6 সমন্বয়ককে প্রকাশ্যে এনে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রকাশ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তবে মুহূর্তেই তা উড়িয়ে দেন বাইরে থাকা সমন্বয়করা। ডিবি কার্যালয়ের ওই ঘটনাকে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়ার নাটক আখ্যা দিয়ে রাজপথের লড়াই আরও তীব্র করার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
মফিউর রহমানের রিপোর্ট। সালের 28 জুলাই চারদিকে থমথমে পরিস্থিতি, মোড়ে মোড়ে সাঁঝ আজানের টহল আর অঘোষিত অবরুদ্ধ পরিবেশ। এমন এক পরিস্থিতিতে রাত 9টার দিকে ডিবি কার্যালয় থেকে হঠাৎ গণমাধ্যমে পাঠানো হয় এক আলোচিত ভিডিও বার্তা। সেখানে ডিবি হেফাজতে থাকা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, মোহাম্মদ আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে দৃশ্যমান করে সব কর্মসূচি প্রত্যাহারের একটি লিখিত বিবৃতি পাঠ করানো হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ভিডিও বার্তাটি গণমাধ্যমে আসা মাত্রই তা বুমেরাং হয়ে দাঁড়ায়। ডিবি কার্যালয়ের বাইরে থাকা সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ পৃথক বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়ে দেন, ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে দেওয়ানো এই বিবৃতি শিক্ষার্থীরা মানেন না জানিয়ে রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ওই দিনই ডিবি কার্যালয়ের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন জিম্মি সমন্বয়কদের অভিভাবকরা। টানা 10 দিন পর এদিন সীমিত পরিসরে চালু করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। আর চলমান সহিংসতায় 147 জন নিহতের তথ্য স্বীকার করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। গণসহিংসতায় নিহতের ঘটনায় সরকার পরদিন 29 জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিলেও রক্তে রাঙানো রাজপথের হিসাব চেয়ে তা বর্জনে ডাক দেন শিক্ষার্থীরা। বস্তুত 6 সমন্বয়কে আটক রেখে আন্দোলন প্রত্যাহারের স্ক্রিপ্ট পড়ানোর জেরে রাজপথের প্রতিরোধ চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সাহসী এবং অবিস্মরণীয় ভূমিকা ছিল ফেনীর ছাত্র জনতার। সেই গণ আন্দোলনে জেলায় মৃত্যু হয় 12 জনের, আর আহত তালিকায় গেজেটভুক্ত হয়েছেন 502 জন। 2 বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের চোখে এখনও স্বজন হারানোর বেদনা, পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন, বিচার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে রয়েছে নানা প্রত্যাশা। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। 24 জুলাই অভ্যুত্থানে অত্যন্ত সাহসী এবং অবিস্মরণীয় ভূমিকা রাখে ফেনীর ছাত্র জনতা। আন্দোলনকালে কয়েক দফায় তৎকালীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চালানো হয় দমন নিপীড়ন, চলে গুলি, ঝরে প্রাণ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এখনও তাজা ফেনীর শহীদ পরিবারগুলোর কাছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনেকেই অর্থনৈতিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, আহতদের উন্নত চিকিৎসা, পরিবারের যোগ্য সন্তানদের কর্মসংস্থানের সুযোগ, সন্তানদের শিক্ষাবৃত্তি এবং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার দাবি শহীদ পরিবারের সদস্যদের। যারা আসলে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তারা যে দলের নেতাকর্মী ছিল, তারা আজকে সবাই পলাতক। হত্যাকাণ্ডের সাথে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল, ফেনীতে গডফাদার নিজামাজারি সহ যারাই ছিল, তাদেরকে বিচার আয়োজনের সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাই। সচেতন মহল বলছে, শহীদ পরিবারকে শুধু আর্থিক সহায়তা দিলেই দায়িত্ব শেষ হয় না, তাদের সামাজিক নিরাপত্তা এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বুক ফুলে চলতে পারতেছি, কথা বলতেছি, শারীরিক চলাফেরা করতে পারতেছি, যা 17 বছর আমরা ভালো করে রাস্তাঘাট উঠতে পারিনি। তার কাছে আমরা এটার সঠিক বিচার চাই। অর্জিত বিচার হচ্ছে না, অনেকের হচ্ছে যে ফুটেজ থাকা সত্ত্বেও তাকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জুলাই শহীদ পরিবারকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতের কথা জানান এই কর্মকর্তা। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা জেলা পর্যায়ের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত রেখেছি। যাদের চিকিৎসা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আমাদের যে হসপিটাল রয়েছে, হাসপাতালে তাদের জন্য বিনামূল্যে সেবা এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে। স্বজনের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রতিশ্রুত সুবিধার বাস্তবায়ন এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়ে শহীদ পরিবারের সদস্যরা বলছে, এইসব প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হলেই আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মৌলভীবাজারে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি ভোগান্তি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন সড়ক ও সেতু কালভার্ট। ভাঙা রাস্তাঘাট, কাদা এবং চলাচলের অনুপযোগী যোগাযোগ ব্যবস্থায় বেড়েছে মানুষের দুর্ভোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
বিকাশ দাসের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। অতি ভারী ও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করেছে মৌলভীবাজারে। পানি কমার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। মনু ও ধলাই নদীর ভাঙনে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলায়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। শুধু পাকা সড়ক নয়, বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ কাঁচা সড়কগুলো। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা একবারে খারাপ হয়ে গেছে গিয়া, বাঙ্গিয়া টাঙ্গিয়া শেষ, গুলাই বন্যায় এটা গেছে গিয়া। এখানে পশ্চিম খান্দিগাঁও এবং পশ্চিম গুড়ামারা আবাসন ৬২টা পরিবার আছে, কিন্তু এই রাস্তার পরিস্থিতিটা খুব খারাপ। বন্যার সময় এখানে হাঁটু পর্যন্ত পানি আসে, যার কারণে আমাদের স্কুল কলেজে পরীক্ষার জন্য অনেক সমস্যা হয়। কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এই রাস্তার মধ্যে, খানাখন্দ হয়ে এই রাস্তাটা পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গেছে। রুগী লিয়ে যাওয়া যায় না, মানে এরকম সমস্যা, মানে খুব কষ্ট হয় এবং ডেলিভারি বাচ্চাও মারা যায়। এলজিইডি বলছে জেলার ৭ উপজেলায় প্রায় ৫৪টি সড়কে ১৩৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টি ব্রিজ, কালভার্টের প্রায় ৩৮ মিটার অংশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং আমাদের এটা একটা ক্ষয়ক্ষতি গাইডেন্স, একটা সফটওয়্যার আছে যেটা আমরা প্রতিনিয়ত আমাদের উপজেলা প্রকৌশলীগণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে ইনপুট দিলে আমরা একটা সদর দপ্তর সহ সবাই দেখতে পারে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশা করা যায় এই ক্ষয়ক্ষতি দেখে আমাদেরকে বরাদ্দ প্রদান করলে আমরা এটা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো। বন্যায় প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা। তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের মধ্যে সরাসরি সংঘাত বন্ধ থাকায় আবারও কূটনৈতিক সমাধানের আশা দেখা দিয়েছে। কাতার ও পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতাকারীরা দুই দেশকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি, তবুও সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে পর্দার আড়ালে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সীমান্ত ঘেঁষা বিমান ঘাঁটিগুলোতে অত্যন্ত শক্তিশালী ১১টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সম্প্রতি স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভেন্টরের উপগ্রহ চিত্রে যুদ্ধ বিমানগুলোর অবস্থানের সত্যতা নিশ্চিত হয়ে গেছে, যা এখন পর্যন্ত চীনা কোনো বিমান ঘাঁটিতে ভারতের বিরুদ্ধে মোতায়েন করা J-20 যুদ্ধ বিমানের সবচেয়ে বড় সমাবেশ। সামরিক বিশ্লেষকরা বলছেন ভারতের বিরুদ্ধে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান পরিচালনার জন্য প্রস্তুত চীন, কিন্তু ভারতের এখনও নিজস্ব স্টেলথ যুদ্ধ বিমান ওড়ানোর সক্ষমতা নেই। এই সক্ষমতা অর্জনে আরও অন্তত ১ দশক প্রয়োজন হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দিলেও উল্টো পথে হাঁটছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমন অভিযোগে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি CJP। দলটির পক্ষ থেকে জানানো হয় পরিস্থিতির পরিবর্তন না হলে মঙ্গলবার থেকেই নতুন করে বিক্ষোভ শুরু হতে পারে। CJPর মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে বলেন, বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল FIR অবিলম্বে প্রত্যাহার না হলে আবারও রাজপথে আন্দোলন হবে। এবারে ক্রিকেট। ICC T20 র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ICCর সবশেষ হালনাগাদে ইংল্যান্ডকে হটিয়ে আবারও চূড়ায় আরোহণ করেছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে T20 সিরিজের শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল টানা ৩ ম্যাচ জিতে পুনরায় ১ নম্বরে পৌঁছায়। বর্তমানে ভারত ও ইংল্যান্ডের রেটিং পয়েন্ট সমান ২৬৮ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এদিকে ২২৪ রেটিং নিয়ে ৮ম স্থানে আছে বাংলাদেশ। আপাতত র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। সংবাদ শেষ করব একটি ভিন্ন স্বাদের খবর জানিয়ে। প্রচণ্ড গরমে মানুষের পুরো শরীর দ্রুত ঠান্ডা করতে বিশ্বে প্রথমবারের মতো
মানুষের জন্য ফ্রিজ তৈরি করেছে জাপানের দুটি প্রতিষ্ঠান, যেখানে প্রবেশ করলে নিমিষেই গায়েব হয়ে যাবে সমস্ত ক্লান্তি আর ঘাম, মিলবে শীতল আরাম। ঠিক কিভাবে কাজ করে এই তাক লাগানো প্রযুক্তি আর এর পেছনের রহস্যটাই বাকি, তারই বিস্তারিত থাকছে প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। বিশ্বজুড়ে যখন একের পর এক দাবদাহের রেকর্ড ভাঙছে, তখন চরম তাপের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে উদীয়মান সূর্যের দেশ জাপান। সাধারণ এসির হাওয়ায় যখন আর স্বস্তি মিলছে না, ঠিক তখনই জাপানের প্রখ্যাত রেফ্রিজারেশন সংস্থা SDRS এবং ট্রাস্কো নাকায়ামা সামনে এনেছে তাদের বিশেষ আবিষ্কার ডো হিয়েমন বক্স, যাকে বলা হচ্ছে হিউম্যান রেফ্রিজারেটর। কাচের দরজাওয়ালা ধাতব কেবিনের মতো দেখতে এই যন্ত্রটিতে প্রবেশ করে মাত্র কয়েক মিনিট অবস্থান করলেই শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমে স্বস্তি মিলবে। এমনটিই দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে। নির্মাতাদের মতে জাপানের স্বয়ংক্রিয় ঠান্ডা পানীয় বা ভেন্ডিং মেশিন থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। যেভাবে একটি ঠান্ডা পানীয় পানে মুহূর্তেই স্বস্তি মেলে, ঠিক তেমনি এই কেবিনটিও দ্রুত শরীরের অতিরিক্ত তাপ কমাতে সক্ষম। কেবিনটির ভেতরের স্বাভাবিক তাপমাত্রা রাখা হবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস, তবে কেউ ভেতরে প্রবেশ করলেই তা নেমে আসবে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসে। মাথার ওপর থেকে প্রবাহিত ঠান্ডা বাতাস শরীরের গরম দ্রুত দূর করতে সাহায্য করবে। নির্মাতাদের দাবি, মাত্র 5 মিনিটের মধ্যেই শরীর ঠান্ডা হতে শুরু করবে এবং 10 মিনিট অবস্থান করলেই গরমের ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত ঠান্ডার ঝুঁকি এড়াতে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে 20 মিনিট পর যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বর্তমানে কারখানা, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং খোলা স্থানে কর্মরত শ্রমিকদের কথা মাথায় রেখেই ডো হিউম্যান বক্স তৈরি করা হয়েছে। তবে এই প্রযুক্তির দাম বেশ চড়া। বাংলাদেশি মুদ্রায় একটি কেবিনের আনুমানিক মূল্য 12 থেকে 13 লাখ টাকা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম অফিস গার্ড অব অনার প্রদান, প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকার ইসি বৈঠক এখনও ঠিক হয়নি দিনক্ষণ, জানালেন সিইসি। তফসিলের জন্য প্রস্তুত ইসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিলুপ্তি চেয়ে করা রিট খারিজ, সংবিধান অনুযায়ী চ্যালেঞ্জ করার সুযোগ নেই, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং সারের পর্যাপ্ত মজুদ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারার অভিযোগ কৃষিমন্ত্রীর। কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.com। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে